আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে রক্ত এবং সঞ্চালন অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছে। আজকে আমরা পড়াবো হইতেছে রক্তকণিকার উৎপত্তি এবং মেনলি লোহিত রক্তকণিকা। চলো শুরু করি। দেখো, তোমরা সবাই জানো এবং অনেক আগে থেকে এটা জানো যে আমাদের দেহে রক্তকণিকা আছে হইতেছে তিন ধরনের। রক্তকণিকা আমাদের আছে হইতেছে তিন ধরনের। প্রথমে হইতেছে আমাদের লোহিত রক্তকণিকা, যেটাকে আমরা রেড ব্লাড কর্পাসেলও বলে থাকি। এখন রেড ব্লাড কর্পাসেল পুরো কথাটা না বলে আমরা খুব সংক্ষেপে একে আরবিসিও বলে থাকি। তাহলে আমরা লোহিত রক্তকণিকার অপর নাম জানি যে রেড ব্লাড কর্পাসেল, সংক্ষেপে আমরা বলি আরবিসি। আচ্ছা, দ্বিতীয় যে রক্তকণিকা আছে আমাদের দেহে সেটা হইতেছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা, যেটাকে আমরা ইংরেজিতে বলি হোয়াইট ব্লাড কর্পাসেল। তো এই হোয়াইট ব্লাড কর্পাসেল যেটা, এটাকেও আমরা সংক্ষেপে বলে থাকি ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি। আচ্ছা, আর তৃতীয় যে হইতেছে আমাদের রক্তকণিকা, সেটাকে আমরা কি নামে চিনি? অনুচক্রিকা নামে চিনি। তো এই অনুচক্রিকার আরো দুইটা নাম আছে। ইংরেজিতে এর আরো দুইটা নাম আছে এবং প্রত্যেকটা নামই তোমাদের আসলে জানা লাগবে। অনুচক্রিকাকে আমরা ইংরেজিতে মেইনলি প্লাটিলেট নামে চিনি, প্লাটিলেট। এছাড়াও আরেকটা নাম আছে এর, যেটা হচ্ছে থ্রোম্বোসাইট। থ্রম্বোসাইট, ঠিক আছে। তো আমরা আমাদের দেহে জানি যে রক্তকণিকা আছে তিন ধরনের। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি, শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, অনুচক্রিকা, প্ল্যাটিলেট, থ্রম্বোসাইট, ঠিক আছে। তো এই প্রত্যেকটা নামই তোমরা একটু মনে রাখবা, বিশেষ করে হচ্ছে অনুচক্রিকার নামগুলো মনে রাখবা, যাকে প্ল্যাটিলেট বলা হয় এবং থ্রম্বোসাইটও বলা হয়। আচ্ছা, এখন কথা হইতেছে যে আমাদের দেহে মানে রক্তের মধ্যে যে রক্তকণিকাগুলো, এগুলো কই থেকে আসতেছে। তো আমাদের এখন জানা লাগবে যে রক্তকণিকার উৎপত্তিটা কিভাবে হইতেছে। উৎপত্তি, ঠিক আছে। আচ্ছা, উৎপত্তি। এখন রক্তকণিকা ভ্রূণ দেহে, মানে আমরা যখন হইতেছে মায়ের পেটে থাকি, ভ্রূণ অবস্থায় থাকি, তখন হইতেছে এক জায়গা থেকে উৎপন্ন হয়। আবার যখন আমরা বড় হই, মানে মায়ের পেট থেকে বের হই, তারপরে আস্তে আস্তে বড় হই, তখন রক্তকণিকা অন্য জায়গা থেকে তৈরি হয়। তো আমরা যখন হইতেছে মায়ের পেটে থাকি, ভ্রূণ অবস্থায় থাকি, তখন হইতেছে আমাদের রক্তকণিকা গুলো মেইনলি আসে হইতেছে লিভার থেকে এবং হইতেছে তোমার স্প্লিন থেকে বা প্লিহা থেকে। তাহলে লিভার এবং প্লিহা থেকে আসে। তার পরবর্তীতে যখন হইতেছে আমরা বড় হই, আমরা যখন হইতেছে অ্যাডাল্ট হই, যখন আমরা আহ, প্রথমে মায়ের পেট থেকে বেরোই, তারপর অ্যাডাল্ট হই আস্তে আস্তে, তো এই সময় রক্তকণিকাগুলো কই তৈরি হয়? এই সময় রক্তকণিকাগুলো তৈরি হয় যেখান থেকে, সেই জায়গাটার নাম হচ্ছে লাল অস্থিমজ্জা বা লোহিত অস্থিমজ্জা, ঠিক আছে। তো এই লাল অস্থিমজ্জা জিনিসটা কি বা কই থাকে এটা একটু জানি, চলো। তো দেখো, আমি একটা যদি হাড্ডি আঁকাই, আমাদের দেহের যদি একটা হাড্ডি আঁকানোর চেষ্টা করি, যদি বা খুব ভালোভাবে আঁকাতে পারি না আমি, আঁকানোর দক্ষতা আমার একটু কম, বাট হইতেছে দেখো, রাফলি যদি একটা চিত্র আঁকাই, ধরো এইটা হইতেছে আমাদের, ধরো পায়ের, আমাদের উরু গঠনকারী যে হইতেছে অস্থিটা, এটা হইতেছে, ধরে নাও যে এটা হইতেছে সেই অস্থিটা, এটা হইতেছে ফিমার, ঠিক আছে। আমাদের দেহের সবচেয়ে লম্বা অস্থি যেটা হইতেছে ফিমার। হ্যাঁ, ধরে নাও এটা ফিমার। আচ্ছা, তো ফিমার হইতেছে ভিতরে, এই লম্বা লম্বা অস্থি আমাদের দেহে যেগুলো আছে, এগুলোর ভিতরে একটা হচ্ছে গহ্বর থাকে। ভিতরে একটা গহ্বর থাকে, একটা ফাঁকা জায়গা থাকে। তো এই ফাঁকা জায়গার ভিতরে তোমার এক ধরনের পদার্থ থাকে, যেগুলোকে আমরা হইতেছে লাল অস্থিমজ্জা বলতেছি। তো এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে কিছু পদার্থ থাকে, যেগুলোকে আমরা কি বলতেছি? লাল অস্থিমজ্জা, ঠিক আছে। যেগুলো হইতেছে এই আমাদের দেহের বড় বড় এই যে হাড্ডিগুলোর মধ্যে থাকে লাল অস্থিমজ্জা। এই লাল অস্থিমজ্জা থেকে আমাদের অ্যাডাল্টে, মানে হইতেছে আমরা যারা প্রাপ্তবয়স্ক, তাদের হইতেছে রক্তকণিকাগুলো তৈরি হয়, ঠিক আছে। তাহলে কোথায় থেকে তৈরি হইতেছে আমাদের রক্তকণিকাগুলো? উৎপত্তি তাহলে আমরা কই বলবো? লোহিত অস্থিমজ্জায়। লোহিত অস্থিমজ্জার ভিতরে আমাদের হইতেছে রক্তকণিকাগুলো উৎপত্তি হইতেছে। আচ্ছা, এবং এই লোহিত মানে লোহিত অস্থিমজ্জাটা থাকতেছে কই? আমাদের দেহের বড় বড় হাড় যেগুলো আছে, মানে অস্থি যেগুলো আছে, এগুলোর ভিতরে থাকতেছে লোহিত অস্থিমজ্জা। এখান থেকে আমাদের রক্তকণিকাগুলো তৈরি হয়। আচ্ছা, তাহলে আমরা উত্তর জানো। এখন হচ্ছে লোহিত রক্তকণিকার, এই যে লোহিত অস্থিমজ্জা যেটা, এই লোহিত অস্থিমজ্জার ভিতরে এক ধরনের কোষ থাকে, যেটাকে আমরা বলি স্টেম সেল, ঠিক আছে। স্টেম সেল বা স্টেম কোষ,
লাল অস্থিমজ্জার মধ্যে তাহলে কি থাকতেছে? স্টেম কোষ। আচ্ছা, এই স্টেম কোষ বিভাজিত হয়েই আমাদের দেহের এই 3 ধরনের রক্তকণিকা তৈরি হয়, ঠিক আছে? স্টেম কোষ বিভাজনের মাধ্যমে আমাদের দেহে 3 ধরনের রক্তকণিকা তৈরি হয়। এই স্টেম কোষ পরবর্তীতে পরিবর্তিত হয়ে তোমার তৈরি করে ইরাইথ্রোব্লাস্ট। ইরাইথ্রোব্লাস্ট, এই ইরাইথ্রোব্লাস্ট কোষটা পরবর্তীতে আরো পরিবর্তিত হয়ে ইরাইথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, যেটা আরবিসি, এটা তৈরি করে, ঠিক আছে? আরবিসির অপর নাম ইরাইথ্রোসাইট। এটা আসলে লেখা হয় নাই, আমি লিখে দিতেছি। ইরাইথ্রোসাইট, আমরা লোহিত রক্তকণিকার অপর নাম ইরাইথ্রোসাইট। তো হইতেছে স্টেম সেল যেটা ছিল আমাদের, স্টেম সেল বিভাজিত হয়ে ইরাইথ্রোব্লাস্ট যদি গঠন করে, ইরাইথ্রোব্লাস্ট পরবর্তীতে হইতেছে পরিবর্তিত হয়ে আমাদের পরিণত আরবিসি বা লোহিত রক্তকণিকা তৈরি করে। এখন স্টেম সেল থেকে তোমার মেগা ক্যারিওসাইট নামে এক ধরনের কোষ তৈরি হয় পরবর্তীতে, মেগা ক্যারিওসাইট। এই মেগা ক্যারিওসাইট নামক যে কোষটা স্টেম সেল থেকে তৈরি হয়, সেই মেগা ক্যারিওসাইট নামক কোষটা পরবর্তীতে হইতেছে তোমার খণ্ড খণ্ড হয়ে ভেঙে যায় আর কি। তো এই ভাঙা প্রত্যেকটা অংশই হইতেছে আমাদের অনুচক্রিকা গঠন করে, ঠিক আছে? এই মেগা ক্যারিওসাইট ভেঙে যে ছোট ছোট খণ্ডগুলো তৈরি হয়, এগুলো হইতেছে পরবর্তীতে অনুচক্রিকায় পরিণত হয়, লেট। আচ্ছা, এখন স্টেম সেল থেকে আরো কিছু কোষ তৈরি হইতে পারে, যেগুলোর নাম হচ্ছে মায়েলোব্লাস্ট। মায়েলোব্লাস্ট, তো এই মাইলোব্লাস্টগুলো হইতেছে তোমার 3 ধরনের শ্বেত রক্তকণিকা তৈরি করে। এখানে বলে রাখা ভালো, আমাদের যে শ্বেত রক্তকণিকা, তোমরা এতদিন জানতে যে রক্তকণিকা 3 প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তো এই শ্বেত রক্তকণিকা আবার হইতেছে আছে তোমার 5 প্রকারের, ঠিক আছে? শ্বেত রক্তকণিকা আছে 5 প্রকারের। আমরা পরবর্তীতে শ্বেত রক্তকণিকা যখন পড়বো তখন আমরা দেখাবো। তো এখন এই 5 প্রকারের মধ্যে 3 প্রকার শ্বেত রক্তকণিকা এই মাইলোব্লাস্ট নামক কোষটা থেকে পরবর্তীতে আসে। আর এগুলোর নামগুলো একটু যদি আমি এখানে লিখে ফেলি তাহলে বলতে পারি: নিউট্রোফিল, বেসোফিল, আর হচ্ছে ইওসিনোফিল। তো এই 3 ধরনের শ্বেতরক্ত কণিকা মাইলোব্লাস্ট থেকে তৈরি হয়, ঠিক আছে? আবার স্টেম সেল থেকে এক ধরনের কোষ তৈরি হয় যেটাকে আমরা বলি লিম্ফোব্লাস্ট। এই লিম্ফোব্লাস্ট পরবর্তীতে লিম্ফোসাইট তৈরি করে। এই লিম্ফোসাইটও এক ধরনের শ্বেতরক্ত কণিকা। আচ্ছা, স্টেম সেল থেকে শেষ যেই এক প্রকার কোষ তৈরি হয় সেটাকে আমরা বলি মোনোব্লাস্ট। মোনোব্লাস্ট, এই মোনোব্লাস্ট কোষ থেকে তৈরি হয় মোনোসাইট, যেটা হইতেছে আমাদের 5 নম্বর পঞ্চম শ্বেতরক্ত কণিকা। মানে আমরা তো বলছি যে শ্বেতরক্ত কণিকা 5 প্রকার, তো তার মধ্যে হচ্ছে শেষ যে শ্বেতরক্ত কণিকা যেটা বাকি থাকে সেটা হচ্ছে মোনোসাইট। তো এটা তৈরি হয় মোনোব্লাস্ট থেকে, যেটা আলটিমেটলি ওই স্টেম সেল থেকেই তৈরি। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাইলাম। তাহলে আমরা বুঝলাম যে সকল প্রকার রক্তকণিকা আমাদের এই লোহিত অস্থিমজ্জার মধ্য থেকে তৈরি হয়। তো লোহিত অস্থিমজ্জার মধ্যে থাকে স্টেম সেল। এই স্টেম সেল পরবর্তীতে বিভিন্ন ধরনের কোষ তৈরি করতে পারে। যদি ইরেথ্রোব্লাস্ট কোষ তৈরি করে তবে সেটা থেকে পরবর্তীতে আলটিমেটলি আমাদের লোহিত রক্তকণিকা তৈরি হয়। যদি মেগা ক্যারিওসাইট নামক কোষটা তৈরি করে তবে সে এই এই কোষটা পরবর্তীতে ভেঙে যায় আমাদের প্লাটিলেট বা অনুচক্রিকা তৈরি করে। আর স্টেম সেল থেকে মাইলোব্লাস্ট হইতে পারে, লিম্ফোব্লাস্ট হইতে পারে, মোনোব্লাস্ট হইতে পারে। তো এই প্রত্যেকটা থেকেই পরবর্তীতে আমাদের আলটিমেটলি 5 প্রকারের শ্বেত রক্তকণিকা আসে, ঠিক আছে? তো 5 প্রকারের শ্বেত রক্তকণিকা এই যে এইগুলো নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, লিম্ফোসাইট আর মোনোসাইট, এটা হচ্ছে আমাদের 5 প্রকার শ্বেত রক্তকণিকা। তো আমরা শেষ পর্যন্ত এখান থেকে একটা সিদ্ধান্ত যদি উপনীত হই সেটা আমরা বলতে পারি যে আমাদের সকল রক্তকণিকা আমাদের দেহে যেগুলো তৈরি হয় সেগুলো এই লাস্ট অস্থিমজ্জা থেকে তৈরি হয়। এখন এই যে স্টেম সেল জিনিসটা আসলে কি? স্টেম সেল হইতেছে একটা এমন ধরনের কোষ, যে কোষ পরিবর্তিত হয়ে সকল প্রকার মানে অনেক রকমের কোষে পরিণত হইতে পারে, ঠিক আছে? এই কোষগুলো বিশেষ ধরনের কোষ। এই কোষগুলো পরিবর্তিত হয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অনেক রকমের কোষ তৈরি করতে পারে, ঠিক আছে? যেটা তোমরা একটু আগেই দেখছো যে স্টেম সেল থেকে কত রকমের কোষ তৈরি হইলো এবং সব কোষ থেকে আলটিমেটলি এই যে আমরা পাইলাম রক্তকণিকাগুলো।
এখন যে প্রশ্নটা মাথায় আসে যে আমরা কেন এগুলোকে রক্ত কণিকা বলতেছি, কেন কণিকা কেন বলতেছি, তাই না? আমরা তো বলতে পারতাম যে রক্ত কোষ, তাহলে কোষ কেন নয়, কেন কণিকা, কেন কোষ নয়? ঠিক আছে, এই একটা প্রশ্নের উত্তর আমাদের জানা লাগবে। কেন কোষ বলছি না, এটার দুইটা পয়েন্ট আমি তোমাদের বলবো, দুইটা কথা এখানে জাস্ট জানলেই হবে। যে আমাদের যে রক্তকণিকা, মানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিয়া, এগুলোর ভিতরে আমাদের নর্মাল কোষে যেসব অঙ্গাণু থাকে, সব অঙ্গাণু এই কণিকাগুলোর মধ্যে থাকে না। ঠিক আছে, তাহলে প্রথম কথা হইতেছে যে সকল কোষীয় অঙ্গাণু থাকে না। যেহেতু সকল কোষীয় অঙ্গাণু থাকে না, তাই আমরা এগুলোকে কোষ বলতেছি না। আরো একটা কারণে কোষ বলি না, সেটা হইতেছে এই রক্তকণিকাগুলো, ধরো একটা একটা লোহিত রক্তকণিকা কখনো বিভাজিত হয়ে আরেকটা লোহিত রক্তকণিকা তৈরি করতে পারে না, বা একটা শ্বেত রক্তকণিকা বিভাজিত হয়ে কখনো আরেকটা শ্বেত রক্তকণিকা তৈরি হয় না, একটা প্লাটিলেট বিভাজিত হয়ে কখনো আরেকটা প্লাটিলেট তৈরি হয় না। কিন্তু আমরা জানি যে একটা কোষ বিভাজিত হয়ে মাইটোসিসের মাধ্যমে দুইটা কোষ তৈরি করতে পারে। সো যেহেতু রক্তকণিকাগুলো বিভাজিত হয়ে নতুন রক্তকণিকা তৈরি হয় না, মানে রক্তকণিকাগুলো বিভাজনক্ষম না, বিভাজিত হইতে পারে না, যার কারণে আমরা এগুলাকে কোষ বলি না। তাহলে কি, বিভাজিত হইতে পারে না। দ্বিতীয় কথাটা হইতেছে বিভাজিত হতে পারে না। আচ্ছা, বিভাজিত হতে পারে না, তাহলে কিভাবে তৈরি হয়? ওই যে যেটা ছিল, স্টেম সেল যেটা ছিল, ওইটা বিভাজিত হয়ে বিভিন্ন প্রকার রক্তকণিকা তৈরি হয় আলটিমেটলি। কিন্তু একটা রক্তকণিকা থেকে আরেকটা রক্তকণিকা তৈরি হয় না। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের রক্তকণিকা নিয়ে প্রাইমারি আলোচনা শেষ। এখন আমরা হইতেছে চলে যাব লোহিত রক্তকণিকা নিয়ে, আমাদের আজকে মেন পড়াশোনা। তাহলে লোহিত রক্তকণিকা নিয়ে আমরা পড়াশোনা শুরু করি। আচ্ছা, লোহিত রক্তকণিকা, এখানে কিছু ছবি তোমাদের দেখাই। দেখো, এটা হইতেছে আমাদের একটা, ধরে নাও এটা একটা ধমনী বা রক্তবাহিকা। এই রক্তবাহিকার মধ্যে রক্ত আছে। তো রক্তে আমরা এই যে হলুদ যে অংশগুলো দেখতে পাইছো, তরল টাইপের হলুদ অংশগুলো, এগুলো তো বুঝতে পারতেছো প্লাজমা। তো এই প্লাজমার মধ্যে দেখো এই যে লাল যেই কণিকাগুলো, এগুলো হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা ভেসে আছে। এই যে সাদা যে বড় বড় কোষগুলো দেখতে পাইতেছো, এইগুলো হইতেছে আমার কি, শ্বেত রক্তকণিকা। আর এই ছোট ছোট যেসব জিনিসগুলো দেখতে পাইতেছো, এই কণিকাগুলো হইতেছে আমাদের ওই যে অনুচক্রিকা। আচ্ছা, আজকে আমাদের পড়াশোনা এই যে লোহিত রক্তকণিকাকে নিয়ে। তো লোহিত রক্তকণিকা দেখতে কেমন, এটা নিয়ে আমরা একটু যদি আরেকটা ছবি তোমাদের দেখাবো। এই যে, এটা হইতেছে আমাদের একটা লোহিত রক্তকণিকার ছবি। এটা আমাদের একটা লোহিত রক্তকণিকা। এটা আসলে চলো আমরা তাহলে আমরা আকৃতিটা কেমন এটা একটু লিখে ফেলি। লোহিত কণিকার আকৃতি, দেখো লোহিত রক্তকণিকা প্রথমে দেখো একটু চাকতি আকৃতি। চাকতি আকৃতি তো তোমরা সবাই বোঝো, চাকতির মতো আর কি। এবং গোল, অবশ্যই গোল এবং চাকতির মতো। এবং লোহিত রক্তকণিকাগুলো যদি তুমি খেয়াল করে দেখো, লোহিত রক্তকণিকার মাঝে ঠিক মাঝ বরাবর যে জায়গাটা, এই জায়গাটা একটু চাপা। ঠিক আছে, এই জায়গাটা একটু চাপা বা অবতল। এবং এই অবতল যে মানে একটা ফিচার এটার মধ্যে আছে, এটা আসলে দুই পৃষ্ঠে আছে। মানে ওপরের তলেও মাঝখানে চাপা, আবার নিচের দিক থেকে যদি তুমি দেখো, সেখানেও কিন্তু চাপা, মানে একটা অবতল অংশ থাকে। তাহলে এটাকে এই জন্য আমরা বলি দ্বি অবতল। ঠিক আছে, দ্বি অবতল মানে ওপরের পৃষ্ঠেও এটার মাঝখানে চাপা, আবার নিচের পৃষ্ঠ থেকে তুমি যদি দেখো, সেখানেও তুমি মাঝখানে কিন্তু চাপা পাবা, মানে দ্বি অবতল। ঠিক আছে, তাহলে আমাদের আকৃতিটা কেমন লোহিত রক্তকণিকার আকৃতি হইতেছে তোমার, প্রথমে যদি বলি গোল চাকতি আকৃতির, এবং হচ্ছে দ্বি অবতল, দ্বি অবতল। ঠিক আছে। আচ্ছা, এটা গেল আকৃতি। এখন লোহিত রক্তকণিকা সংখ্যা বা পরিমাণ রক্তে কতটুকু থাকে এটা জানা লাগবে, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, অ্যাডমিশন টেস্ট হোক কিংবা এইচএসসি হোক। আচ্ছা, সংখ্যাটা হইতেছে বিভিন্ন মানুষের আসলে সংখ্যা আসলে বিভিন্ন। যেমন তুমি যখন ভ্রূণ অবস্থায় থাকো, যখন তুমি মায়ের পেটে থাকো, মানে ভ্রূণ অবস্থায় তোমার লোহিত রক্তকণিকা থাকে হইতেছে প্রায় 80 থেকে 90 লাখ প্রত্যেক মিলিমিটার কিউব রক্তে। ঠিক আছে, তাহলে ভ্রূণ দেহে লোহিত রক্তকণিকা থাকে 80 থেকে 90 লাখ প্রত্যেক মিলিমিটার কিউব রক্তে।
ঠিক আছে। যখন তুমি হইতেছে পূর্ণবয়স্ক হবা, যখন পূর্ণবয়স্ক হবা, আচ্ছা পূর্ণবয়স্ক হওয়ার আগে তুমি তো ভ্রূণ দেহ ছিল আগে, ভ্রূণ দেহের পরে তুমি জন্মাবা মানে শিশুতে, তাহলে শিশুর দেহে কতটুকু থাকতেছে এটাও একটু জেনে নিই। শিশুদের মধ্যে থাকতেছে তোমার প্রায় 70 থেকে 80 লাখ, সরি 60 থেকে 70 লাখ হবে এটা, 60 থেকে 70 লাখ প্রত্যেক মিলিমিটার কিউব রক্তে। আচ্ছা, এখন তুমি শিশু থেকে আরো ধরো বড় হয়ে গেছো, তাহলে বড় হয়ে গেলে তুমি হচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষ হয়েছো যখন, যদি তুমি প্রাপ্তবয়স্ক পুরুষ হও তবে তোমার দেহে হইতেছে প্রায় 50 থেকে 54 লাখ প্রত্যেক মিলিমিটার কিউব রক্তে লোহিত রক্তকণিকা থাকবে, 50 থেকে 54 লাখ। আর একজন পূর্ণবয়স্ক নারীর প্রত্যেক মিলিমিটার কিউব রক্তের মধ্যে থাকে 44 থেকে 49 লাখ। ঠিক আছে। এখন এই সংখ্যাগুলো কি মনে রাখা লাগবে? হ্যাঁ অবশ্যই মনে রাখা লাগবে, বুঝছো, এই সংখ্যাগুলো খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে তোমার হচ্ছে প্রাপ্তবয়স্কদের যে মানটা, এই মানটা হইতেছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। তাছাড়া প্রত্যেকটা মান থেকে আসলে কোয়েশ্চেন আসতে পারে, তবে এই দুইটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা খুব বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবো, কারণ এই প্রত্যেকটা ইনফরমেশন থেকে কোয়েশ্চেন আসতে পারে এবং আসেও। আচ্ছা, তাহলে আমরা আকৃতি পড়লাম, সংখ্যা পড়লাম। এবার হচ্ছে উৎপত্তি। উৎপত্তি তো আমি আগেই বলে ফেলছি, এখানে আর নতুন করে বলার কিছু নেই। ওই যে স্টেম কোষ, সেখান থেকে হয় ইরাইথ্রোব্লাস্ট, পরবর্তীতে সেই ইরাইথ্রোব্লাস্টই পরিণত পরিণত যখন হয় তখন সেটা হয় আমাদের মানে ম্যাচিউরড আরবিসি বা লোহিত রক্তকণিকা। ঠিক আছে। আচ্ছা, এখন সংখ্যা জানছি, এখন লোহিত রক্তকণিকার আমরা কি কি নিয়ে তৈরি। লোহিত রক্তকণিকার ধরো তুমি 60 থেকে 70% হইতেছে তোমার পানি। ঠিক আছে, 60 থেকে 70% পানি। তাহলে কি থাকতেছে 30 থেকে 40%, তাহলে কি কঠিন পদার্থ থাকতেছে, কঠিন পদার্থ। আচ্ছা, এই 60 থেকে 70% পানি এবং 30 থেকে 40% কঠিন পদার্থ থাকে। এখন কঠিন পদার্থের ভিতরে মেনলি কি থাকে, কঠিন পদার্থটা আসলে মেনলি কি কঠিন পদার্থ থাকে এটা আমাদের জানা লাগবে। কঠিন পদার্থ মেনলি থাকে হচ্ছে হিমোগ্লোবিন নামক একটা পদার্থ, তোমরা এই নামটা এর আগেও শুনেছো, হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন নামক এই পদার্থটা থাকার কারণে তোমরা জানো যে লোহিত রক্তকণিকা লাল হয়, এবং লোহিত রক্তকণিকা যেহেতু আমাদের রক্তে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, সেহেতু রক্তের রঙও আলটিমেটলি লাল হয়ে যায়। ঠিক আছে। তাহলে লোহিত রক্তকণিকার মধ্যে থাকে হিমোগ্লোবিন নামক একটি পদার্থ, যেটা হইতেছে কালারটা হইতেছে লাল। এই লাল কালার হওয়ার কারণে আমাদের লোহিত রক্তকণিকার কালারটাও হয় লাল, আলটিমেটলি তোমার রক্তের কালারটাও লাল হয়ে যায়। তো এই হিমোগ্লোবিন নিয়ে চলো আমরা একটু পড়ালেখা করি। এখানে একটা ছবি দেখাইতেছি তোমাদের, দেখো, এটা হইতেছে তোমার হিমোগ্লোবিনের একটা ছবি। ঠিক আছে, হিমোগ্লোবিন নামক এই পদার্থটার একটা ছবি। তো হিমোগ্লোবিন জিনিসটা আসলে কি? হিমোগ্লোবিন জিনিসটা আসলে দুইটা জিনিসের সমন্বয়, একটা হইতেছে হিম এবং একটা হচ্ছে গ্লোবিন। হিমোগ্লোবিন দুইটা জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিন। এই হিম হইতেছে একটা রঞ্জক পদার্থ এবং গ্লোবিন হইতেছে তোমার প্রোটিন, গ্লোবিন হইতেছে প্রোটিন জাতীয় পদার্থ। আচ্ছা, এই হিমের আবার হইতেছে তোমার, এই হিমের মধ্যে থাকে হইতেছে, হিমের মধ্যে থাকে আয়রন। এই হিম নামক রঞ্জক পদার্থের মধ্যে কি থাকে? আয়রন, যেটা তোমরা হচ্ছে পর্যায় সারণীতে এফি দ্বারা চিহ্নিত করে থাকো। তো এই আয়রন কয়টা থাকে? একটা হিমোগ্লোবিনের মধ্যে আয়রন থাকে তোমার হচ্ছে 4টা। ঠিক আছে, আয়রন থাকে 4টা। এটা খুবই ইম্পর্টেন্ট তথ্য, মাথায় রাখবা যে হিমোগ্লোবিনের মধ্যে থাকে হচ্ছে আয়রন। আয়রন একটা হিমোগ্লোবিন অণুর মধ্যে থাকে 4টা আয়রন। আচ্ছা, এখন এই ছবিটার দিকে একটু খেয়াল করো। এই যে পেঁচানো যে অংশগুলো দেখতেছো, এই অ্যাজ এ হোল এই পুরো অণুটা হচ্ছে একটা হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের মধ্যে দেখো 4টা গ্লোবিন থাকে, 4টা গ্লোবিন। এই এই যে এই অংশটা একটা গ্লোবিন, এই অংশটা একটা গ্লোবিন, এখানে একটা গ্লোবিন, এখানে একটা গ্লোবিন। তো 4টা গ্লোবিন অংশ থাকে। আর এই যে হলুদ যে অংশগুলো দেখতেছো গোল গোল, এইগুলো হইতেছে তোমার হিমকে রিপ্রেজেন্ট করতেছে। তো হিমের ভিতরে থাকে আয়রন, এবং আয়রন কয়টা থাকে একটা হিমোগ্লোবিন অণুতে? 4টা থাকে। এবং এই 4টা আয়রন 4টা অক্সিজেন অণুর সাথে তোমার যুক্ত হইতে পারে। 4টা আয়রন 4টা অক্সিজেন অণুকে মানে যুক্ত করে রাখতে পারে। ঠিক আছে। তো যেহেতু হইতেছে হিমোগ্লোবিনের মধ্যে এই যে আয়রন আছে এবং আয়রন 4টা অক্সিজেন অণু যুক্ত করতে পারে নিজের সাথে,
তাহলে তোমরা বুঝতেই পারতেছো আসলে লোহিত রক্তকণিকার কাজ কি হবে। লোহিত রক্তকণিকার কাজ আলটিমেটলি তোমরা আগে থেকে জানো, যে অক্সিজেন পরিবহন করা। তাহলে কি শুধুই অক্সিজেন পরিবহন করে? চলো আমরা তাহলে লোহিত রক্তকণিকার কাজগুলো একটু লিখে ফেলি। হ্যাঁ, কাজগুলো লিখে ফেলি। লোহিত রক্তকণিকার কাজ, প্রথম কাজ হইতেছে তোমার অক্সিজেন পরিবহন। এটা তোমরা ছোটবেলা থেকেই জানো, এখন একটু বড় হয়েছে তো একটু বেশি জানা লাগবে। তাহলে শুধু কি অক্সিজেন পরিবহন করে না, এনে কিন্তু লোহিত রক্তকণিকা কিন্তু কার্বন ডাইঅক্সাইডও পরিবহন করতে পারে। তাহলে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। লোহিত রক্তকণিকা আর কি ভূমিকা রাখে? লোহিত রক্তকণিকা আমাদের রক্তের যে ঘনত্ব বা সান্দ্রতা, যেটা ভিসকোসিটি, এইটা হইতেছে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে ঘনত্ব ও সান্দ্রতা নিয়ন্ত্রণ। আচ্ছা, লোহিত রক্তকণিকা এছাড়াও রক্তের ক্ষার এবং অ্যাসিড, মানে অ্যাসিড ক্ষার যে ভারসাম্য, এটা নিয়ন্ত্রণ করে, বা অ্যাসিড বেস ব্যালেন্স নিয়ন্ত্রণ করে। রক্তের অম্ল ক্ষার ভারসাম্য নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ কাজের কথা বলবো। দেখো, এই যে লোহিত রক্তকণিকা, এই যে লোহিত রক্তকণিকা একটা, এই লোহিত রক্তকণিকার গায়ে তোমার কিছু পদার্থ যুক্ত থাকে। এই পদার্থগুলোকে বলা হয় অ্যান্টিজেন। ঠিক আছে, এই পদার্থগুলো বলা হয় অ্যান্টিজেন। এগুলো কোথায় যুক্ত আছে? লোহিত রক্তকণিকা যে হইতেছে তোমার ঝিল্লিটা আছে, কোষ ঝিল্লি যেটা আছে, এটার সাথে যুক্ত থাকে এই অ্যান্টিজেন গুলো। এবং এই অ্যান্টিজেন গুলা হইতেছে তোমার নর্মালি দুই টাইপের হয়, এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন। তো এই এ এবং বি অ্যান্টিজেনের কারণে লোহিত রক্তকণিকার মাধ্যমে আমরা হইতেছে রক্তের গ্রুপিংটা করতে পারি। যে মানুষের লোহিত রক্তকণিকার ওই যে কোষঝিল্লিতে এ অ্যান্টিজেন থাকে, সেই মানুষের রক্তের গ্রুপ কি হয়? এ। আমরা যে শুনি যে এ পজিটিভ, বি পজিটিভ। সো এই যেই মানুষটার হইতেছে লোহিত রক্তকণিকার ঝিল্লিতে এ অ্যান্টিজেন থাকে, তাদের রক্তের গ্রুপ হয় এ। আবার যার বি অ্যান্টিজেন থাকে, তার রক্তের গ্রুপ হয় বি। আর যার দুইটাই থাকে, তার রক্তের গ্রুপ হয় এ বি। এবং যার কোনো অ্যান্টিজেনই থাকে না, তার রক্তের গ্রুপ হয় ও। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে এই লোহিত রক্তকণিকার মাধ্যমে মেনলি আমরা রক্তের গ্রুপিংটা করি। তাহলে লোহিত রক্তকণিকার কাজের মধ্যে আমরা যদি লিখি, তাহলে হইতেছে কি গ্রুপিং। তাহলে রক্তের যে গ্রুপিং আমরা করি, এটা লোহিত রক্তকণিকার ভিত্তিতেই করি। আচ্ছা, তো এই গেল আমাদের লোহিত রক্তকণিকার কিছু ইম্পর্টেন্ট কাজ। তোমাদের গাজী আজমল স্যারের বইটা পড়লে দেখবে অনেক রকম কাজ লেখা আছে, অনেক অনেক কাজ লেখা আছে। এগুলো তোমরা পরীক্ষার আগের দিন এক্সট্রা কাজগুলো পড়বা, যাতে তোমরা খাতায় লিখতে পারো, বেশি বেশি লিখতে পারো। কিন্তু মেইন কাজ কিন্তু এইগুলাই, যেই পাঁচটা কাজ আমি এখানে লিখছি, এই কয়টা কখনোই ভোলা যাবে না। ঠিক আছে, এই কয়গুলো কখনোই ভোলা যাবে না। বাকিগুলো তোমরা পড়বা পরীক্ষার আগের দিন, যাতে পরীক্ষার খাতায় অনেক বেশি লিখতে পারো। ঠিক আছে। আচ্ছা, এখন শেষ যে আজকের টপিক, শেষ যেটা, এইটা বলার মাধ্যমে আমি শেষ করে দেবো আজকের ক্লাসটা। তো দেখো, পরিণতি। হ্যাঁ, লোহিত রক্তকণিকার পরিণতি। তো একটা লোহিত রক্তকণিকা কণিকা যখন স্টেম কোষ থেকে তৈরি হইলো, এ কি সারা জীবন বেঁচে থাকবে? মানে তুমি যতদিন বেঁচে আছো, ওই কণিকা কি সারা জীবন বেঁচে থাকে? না। আমাদের প্রত্যেকটা রক্তকণিকারই একটা নির্দিষ্ট আয়ুষ্কাল আছে। তো লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হইতেছে তোমার 120 দিন। একটা লোহিত রক্তকণিকা মোটামুটি 120 দিন মতোই বাঁচে। তো 120 দিন পরে এই লোহিত রক্তকণিকা কই যায়? তাহলে কি হয় তার সাথে? এই পরিণতিটাই তোমাদের বোঝাবো। দেখো, 120 দিন যখন হয়ে যায়, তখন এই লোহিত রক্তকণিকাগুলো, আমাদের দেহে একটা অঙ্গ আছে যেটাকে বলি আমরা প্লীহা। ঠিক আছে, প্লীহা। এই প্লীহাতে যায়। তো প্লীহাতে যাওয়ার পরে তোমার লোহিত রক্তকণিকা গুলো ভেঙে যায়। ঠিক আছে, লোহিত রক্তকণিকা গুলো ভেঙে যায়। এবং ভেঙে কি থাকে? লোহিত রক্তকণিকার মধ্যে থাকে হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিনটা হইতেছে বের হয়ে আসে, হিমোগ্লোবিন। তো একটা লোহিত রক্তকণিকা 120 দিন পর গেল প্লীহাতে, এবং সেখানে ভেঙেছে, তার ভিতরে যে হিমোগ্লোবিনটা ছিল সেটা বেরিয়ে আসলো। হিমোগ্লোবিন তোমাদের বুঝাইছি যে দুইটা অংশ থাকে, হিম এবং গ্লোবিন। তো হইতেছে সেই হিমোগ্লোবিনও পরবর্তীতে ভেঙে হিম এবং গ্লোবিনে পরিণত হয়ে যায়। এবং এই গ্লোবিন, যেটা গ্লোবিনটা পরবর্তীতে আবার নতুন করে হইতেছে তোমার আহ, নতুন আরবিসি বা লোহিত রক্তকণিকা তৈরিতে ব্যবহৃত হয়ে যায়। তো এই গ্লোবিন অংশটা তাহলে কি হয়? রিসাইকেল হয়ে যায়। ঠিক আছে, রিসাইকেল করা হয় এটাকে। আর হিম যে অংশটা থাকে, এই হিম অংশ থেকে পরবর্তীতে তোমার একটা রঞ্জক পদার্থ তৈরি হয়, যেটার নাম হইতেছে বিলিভার্ডিন। ঠিক আছে, বিলিভার্ডিন। এই বিলিভার্ডিন নিয়ে আমি প্রথম ক্লাসে আলোচনা করছিলাম। এই বিলিভার্ডিন নামক রঞ্জক পদার্থ তৈরি হয় পরবর্তীতে হিম ভেঙে। তো এই বিলিভার্ডিনের কালারটা কি ছিল? বিলিভার্ডিনের কালারটা ছিল সবুজ। তোমাদের আমি এটা
খুব ইম্পর্টেন্সের সাথে আমি গতদিন বলেছিলাম যে এই কালারের নামগুলা এবং কি রং এটা মনে রাখতে। তো বিলিভার্ডিন তৈরি হয় প্রথমে হিম থেকে। তো এই বিলিভার্ডিনই পরবর্তীতে হইতেছে তোমার পরিণতি কি হয়, বিলিভার্ডিনের পরিণতি হয় হইতেছে বিলিরুবিন। তাহলে বিলিভার্ডিন থেকে পরবর্তীতে বিলিরুবিন নামক রঞ্জক পদার্থ তৈরি হয়। আচ্ছা, তো এই বিলিরুবিনের কালারটা কি বলছিলাম গত ক্লাসে? বলছিলাম এটার কালার হচ্ছে হলুদ। এবং এই বিলিরুবিন যখন আমাদের দেহে বেশি হয়ে যায় তখন আমাদের কি হয়? তখন হইতেছে আমাদের জন্ডিস হয়। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের লোহিত রক্তকণিকার উৎপত্তি, সংখ্যা, কাজ এবং পরিণতি। তো দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো।